সিপিএম এর যুব নেতা কলতান দাশগুপ্তর গ্রেফতারি নিয়ে এবার একেবারে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। মাননীয় বিচারপতির ফোনের অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল? গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কি করে অডিও ক্লিপ পেলেন? তার ক্ষেত্রে পুলিশ কি পদক্ষেপ করেছে? হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। যে সোর্স থেকে পেয়েছেন তার তথ্যানুসন্ধান করেছেন পুলিশকে প্রশ্ন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, একেবারে ছত্রে ছত্রে এক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি, কি হলো শুনানিতে? দেখো, একেবারে এই শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কারণ মাননীয় বিচারপতি মনে করছেন এই যে পুলিশের কাছে একটি অডিও ক্লিপ এসে বা অডিও রেকর্ডিং এসে পৌঁছেছে, সেই অডিও রেকর্ডিং একটি পেন ড্রাইভে করে এসেছে। ফলত কোন ব্যক্তি পুলিশকে বা পুলিশের কোন সোর্স বা সূত্র তারা তাদের এই পেন ড্রাইভ দিল, সেই ব্যক্তিকে কি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তার সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে? সেই প্রশ্ন কিন্তু মাননীয় বিচারপতি ভরদ্বাজ করেছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। দুই, মাননীয় বিচারপতির তরফ থেকে এ প্রশ্নও করা হয়েছিল যে পুলিশের কাছে যখন এই ভিডিও ফুটেজ পৌঁছচ্ছে বা সে পুলিশ এই ভিডিও ফুটেজের ভিত্তিতে পদক্ষেপ করছে, তার আগেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এই অডিও ক্লিপ দিয়ে তিনি কিন্তু প্রচার করছেন। ফলে এই যে অডিও ক্লিপ পুলিশের হাতে পৌঁছবার আগে বা পুলিশের সঙ্গে একই সময়ে একজন রাজনৈতিক ব্যক্তির হাতে পৌঁছে গেল, এটা কি করে সম্ভব? সেই প্রশ্নও মাননীয় বিচারপতি তুলেছেন এবং তিনি তার পাশাপাশি এ প্রশ্নও তুলেছেন যে যে রাজনৈতিক ব্যক্তির হাতে এই অডিও ক্লিপ পৌঁছলো সেই ব্যক্তিকে কোনো জিজ্ঞাসাবাদ বা সেই ব্যক্তির সঙ্গে কোনো রকম কথাবার্তা সেটা কি পুলিশের তরফ থেকে বলা হয়েছে বা পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ফলে এই ধরনের একাধিক অস্বস্তিজনক প্রশ্ন কিন্তু আজকে মাননীয় বিচারপতি তিনি কিন্তু করেছেন সরকারকে উদ্দেশ্য করে। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু একদম স্পষ্টভাবে পিসিআর বা ওয়ার্ল্ড ডেটা রেকর্ড দিয়ে তিনি স্পষ্টভাবে বলছেন যে শেষ 5 মাসে এক কলতান দাশগুপ্তর সঙ্গে আরেক ধৃত সঞ্জীব দাস, তার কিন্তু প্রায় 171 বারের কাছাকাছি সময় এই এতবার তাদের মধ্যে কথোপকথন হয়েছে এবং তারা বলেছেন যে 6ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত কলতান দাশগুপ্তর সঙ্গে সঞ্জীব দাসের প্রায় 34 বার কথাবার্তা হয়েছে। অতএব একজন অজানা ব্যক্তির সঙ্গে এতবার কথাবার্তা সেটা কি সাধারণত কেউ বলে? এই প্রশ্ন কিন্তু সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে এই যুক্তিও সামনে রাখা হয়েছে যে এটা দুজনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় বা জেরা করা হয় সেই সময় দুজনেই কিন্তু এটা যে তাদেরই কণ্ঠস্বর সেটা স্বীকার করেছেন এবং তাদের মধ্যে এই যে আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনার কথাও বলেছেন। এবং পুলিশের তরফ থেকে এটাও খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই গোটা বিষয়টাতে যখন সঞ্জীব দাসের যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেই কণ্ঠস্বরের মধ্যে সেখানে তারা কিন্তু বলছেন যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনার ক্ষেত্রে আরো একাধিক ব্যক্তি আছেন, সেখানে সাহেব বলে একজন ব্যক্তি আছেন, সেখানে বাপ্পা বলে একজন ব্যক্তি আছেন এবং সেখানে দ্বিতীয় আরো একজন ব্যক্তি আছেন। ফলে এই যে ব্যক্তিদের কথা বলা হচ্ছে এবং যাদের নির্দেশে সঞ্জীব এই কাজ করবে বলে কলতানকে অবগত করছে, কলতান কিন্তু একবারও তার যে পাল্টা উত্তর সেই উত্তরে কখনোই বলছেন না যে না এই কাজ করার দরকার নেই। ফলে এই সওয়াল জবাব পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে সঞ্জীব দাস তিনি কিন্তু এখানে অর্জুনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তার কারণ এখানে কোথাও গিয়ে সঞ্জীব দাসের মনে হয়েছে যে চিকিৎসকদের ওপর এই ধরনের হামলার কাজ বা হামলা করাটা সেটা ঠিক হবে না, কোথাও গিয়ে তার খারাপ লাগছে। সেই কারণে তিনি কিন্তু মনে করেছেন যে কলতান তার শ্রীকৃষ্ণ এবং সেই কারণে কলতানের কাছে তিনি পরামর্শ চাইছেন যে এক্ষেত্রে ঠিক কি করা উচিত। ফলে সব মিলিয়ে এই যে সওয়াল জবাব এটা কিন্তু শেষ হয়েছে। মাননীয় বিচারপতি নিজের চেম্বারে এই মামলায় যা উপযুক্ত নির্দেশ সেটা দেবেন। ফলে আরো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়। পাপিয়া, অবশ্যই ধন্যবাদ তোমায় সৌভিক।